সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রায় প্রত্যেকেই বাঁশির সুরের সঙ্গে পরিচিত আছি। আমরা বলি যে চিরায়ত বাংলা বা লোকায়ত বাংলা, যাই বলি না কেন, আমাদের এই বাঙালির জীবনের সঙ্গে বাঁশির একটা বেশ সাযুজ্য রয়েছে। যে সুরগুলোর সঙ্গে আমাদের পরিচয় ছিল বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের পরিচয় ছিল, সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো আমরা যারা নিখিল মজুমদারকে জানি, নিখিল কৃষ্ণ মজুমদারকে জানি, তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাঁশির যে সুরের বৈচিত্র্য তিনি পেয়েছিলেন বা তিনি যেভাবে শিখেছিলেন, তার সঙ্গে আমাদের বাঙালি জীবনের সেই হারিয়ে যাওয়া বাঁশির সুরগুলোরও বেশ একটি সম্পর্ক রয়েছে। তো আমরা আজকে নিখিল কৃষ্ণ মজুমদারের কাছে জানব যে সেই সুরের সঙ্গে তার কীভাবে পরিচয় এবং সেগুলো তিনি যেসব জায়গায় বাজিয়েছেন সেসব সম্পর্কে। তো আমরা সেই সুর সম্পর্কে একটু বলি। যেমন রয়েছে রূপবান, গুনাই বিবি, আলমতি, মধুমালা, মদন কুমার, এমনকি রয়ানির সুর। আজকে সেই সব হারিয়ে যাওয়া সুর আমরা শুনব নিখিল কৃষ্ণ মজুমদারের বাঁশিতে এবং জানব যে এ সুরের সঙ্গে তার কিভাবে পরিচয় ঘটেছিল এবং তিনি সেগুলো কিভাবে শিখেছিলেন। তাহলে আপনি বাঁশিতে একদম প্রথম কোন সুরটি শিখেছিলেন? ধন্যবাদ বিকাশ এবং যারা আমাদের এই ভিডিও দেখছেন। তো ইদানিং দেখে থাকবেন যে বাঁশি শিক্ষা, অর্থাৎ প্রাথমিকভাবে কীভাবে বাঁশিতে ফু দেওয়া বা কিছু এ নিয়ে দুটি পর্ব আমার দেয়া আছে। তো তার আগে যে সবার একটা মনের ভাব প্রকাশের জন্যে বাঁশি যখন মাধ্যম হয়, তখন আমরা বাঁশির উদারা মদারা তারা সম্পর্কে যখন না জানি, তখন ফু দিয়া শিখলে আমরা প্রাথমিকভাবে যে বাজনাটা বাজাই, আমার জীবনও তাই ঘটেছিল যে আমি ওই সব উদারা মদারা তারা, আমার প্রথম যে গুরুদেব আমার ওসমানদা, প্রিয় ওসমানদা, উনিও জানতেন না। তো বাঁশিতে ফু দেওয়া এবং বাঁশিতে এই দাইমা সুর, অর্থাৎ রূপবান, আলমতি, গুনাই বিবি এর ছোট ছোট সুর এক লাইন উনি তুলতে পারতেন ভাঙা ভাঙা। সেটা সম্পূর্ণ হতো না, মনে হতো আর একটু বাকি থেকে গেল, কিন্তু তারপরে তার আঙুল নেই, আঙুলতেই 6টা। তো ওই দিয়েই তারা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না। তা এরকম কিন্তু আমার মতো, আমার মনে হয় যারা বাঁশি শিখতে আগ্রহী তারা অনেকেই আমার মতো এই পর্যায়ে আছেন। তা এই পর্যায় থেকে কিভাবে ওই পর্যায়ে যেতে হবে, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তাদেরও অনেক জ্ঞান হবে। তো প্রথম আমার কানে আসলো যে সুরটা শুনে আমি বাঁশি শিখতে আগ্রহী হলাম, সেটা ছিল এই। রূপবানের সুর এটুক শুনলাম ওসমানদার কাছ থেকে। তারপরে আলমতি, অর্থাৎ বাঁশিতে যেখানে উদারার পা হয় এটাকে সা মনে করে আমরা তখন বাজাতাম। অরিজিনালি বাঁশির সা কিন্তু এটা না। এই সুরগুলোই যদি আমি ঠিক সাকে সা করে বাজাই, যখন এই দুই স্বরের কম্বিনেশনটা আমি জানলাম অনেক পরে এসে, তো তখন আবার এই সুরগুলো আমি বাজানো শুরু করলাম। তখন দেখলাম যে আমার মনের থেকে সম্পূর্ণভাবে এই সুরগুলো
বেশ মনের ভালো লাগা দিয়ে আমি বাজাতে পারতেছি, সেটা ছিল। এখন আমি যারা বাঁশিতে সারগাম শিখছেন তাদের আমি বলেছিলাম যে 3 আঙ্গুল উঠায় রেখে বা এই 2 আঙ্গুল উঠায় রেখে সা, এই সারগামটা আমি জানতাম না। আমাকে যে সারগামটা দেওয়া হয়েছিল সেটা ছিল এই এই সব কটা বন্ধ করে পাওয়া হয়, এইটা সা ছিল, তারা সা। তো এ দিয়ে উদারার স্বর পাওয়া যাবে না, তারার স্বরও পাওয়া যাবে না। তো এখন আমরা এই সা শুরু করবো এখান থেকে, এবং এই সুরটাই এই ওসমান দা সেই দাইমার যে সুর রূপবান, এই সুরটাই আমি পরে বাজালাম। হ্যাঁ, গানের কথা কি? বাড়ির দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো, আমার দাইমা দাইমা গো। রূপবানের সুর। রূপবানের সুর, হ্যাঁ। আচ্ছা। দাইমার কাছে এটা শুনতে যাচ্ছে, তো সেইটে আচ্ছা, তাহলে এবার হচ্ছে আলমতির সুর। আলমতি, এটা হলো আমি আলো একা ঘরে থাকি। নায়কের কথা হলো যে জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি রে। তারপরে পরের সুরটা আবার মনে নেই, কে যেন জল এনে দিল মানুষ কিংবা পরী রে, আমি আলো একা ঘরে থাকি। তো সেই আলোর কথায় কথায় হাস, যেমন পূর্ণিমার আকাশ, তাতে জাগে প্রেমের ভাস। তো এই ধরনের বিভিন্ন মানে সব কিছু তো মনে নেই, তো আমি যেটুকু মনে আছে এটুকু একটু বাজাই। আগে বাজাইছিলাম আমি, সম্পূর্ণ বাজাতে পারিছিলাম না, যে এই মুদারা গ্রামের থেকে, উদারা গ্রামের থেকে যে বাজারে তো সব পাওয়া যায় না। এবার আমরা ঠিক মুদারা গ্রামেতে যেভাবে বাজাতে হয়, এইসব সুর ছিল আমার প্রথম যখন বাঁশি শিখি, তখন এই সুরগুলো, তখন সারগামটাম জানতাম না, এই সুরগুলো শুনে শুনে আর কি শিখতাম। এরপরে আছে এই গুনাই বিবি নাম করে যে পালা হতো, রাত্রে যে হেজাগের আলো, হেজাগের আলো, হ্যাঁ, হেজাগের একটা হেজাগ মাঝখানে, উঠোনের মাঝখানে একটা হেজাগ জ্বালানো,
চারিপাশে লোকজন বসা, সব বারান্দাতে লোক বসা, উঠোনে যারা অভিনয় করতেছে, গান করতেছে, তারা এটা ছোট হারমোনিয়াম, এক পার্ট বলো, সিঙ্গেল হারমোনিয়াম, হ্যাঁ, সে খুব কর্কশ আওয়াজ ওই বাজানো, ওর সাথে একটা বাংলা ঢোল, তাতে কোনো সুরের কোনো ব্যাপার নেই, যা ওকে একটু পিটানো হচ্ছে তালে তালে। গুনাই বিবি, দাদা, হ্যাঁ সুর আছে, যেমন দাদা আর যাবো না ওই স্কুলে পড়িতে, ওই স্কুলে, হ্যাঁ যখন ছোট, হ্যাঁ স্কুলে পড়াকালীন। তারপরে যখন বড় হলো তখন তোতামিয়ার সঙ্গে, হ্যাঁ তোতামিয়ার সঙ্গে তার সম্পর্ক হলো। তোতামিয়ার সঙ্গে সম্পর্ক হওয়ার পরে এই গুনাইয়ের প্রতি সমাজের অনেক উচ্চ লোকজন, তাদেরও একটা ছিল, তোতামিয়ারে কীভাবে গণ্ডগোলে ফেলে দেওয়া যায়, ধরে নিয়ে যায়, হ্যাঁ পুলিশ ধরে নিয়ে যায়। তো যখন ধরে নিয়ে যাচ্ছে তখন ওই নদীর কুল বেয়ে গুনাই বিবি গান করতে করতে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের অভিনয় আছে এবং সুর আছে, খুব মানে মর্মান্তিক, খুব ভালো সুর, যখন নদীর কুল দিয়ে গায় আর কি। হ্যাঁ গুনাই বিবি প্রথম সুরটা বাজান, যেটা ছোটবেলায়। এই জাতীয় সুর প্রথমটা স্কুলের। এবার যখন ওই তোতারে ধরে নিয়ে যায়, গাছ কাটার একটা কেসে ওরে ধরে নিয়ে যায় দারোগা, এই সুর আপনি কীরকম বয়সে শিখেছিলেন? এই সুর বললাম যে বাঁশি যখন সম্পূর্ণ বাজাতে পারি না আর কি, মানে যখন ওই পারিনি, হ্যাঁ ক্লিয়ার আসে, তখন থেকে এই সুরগুলো আমাদের গ্রামেই, আমাদের পাশে 2 বাড়ি পরেই অনেক লোকজন আসতো, বাইরের থেকেও বেশ কিছু লোক আসতো, ওদের একটা হারমোনিয়াম ছিল, ওই উঠোনে বসে রিহার্সেল হতো, প্রতিদিন রিহার্সেল হতো। এই প্রতিদিন রিহার্সেল শুনতে যে ওই সুরগুলো আমার মুখস্থ হয়। আচ্ছা, এই সময় আরেকটা সুর ছিল, সেটা যেমন আপনি যখন বাংলাদেশ বেতারে চাকরি করেন তখনও একটা নাটক কিন্তু হয়েছিল যে মধুমালা মদন কুমার। হ্যাঁ মধুমালা মদন কুমার, ছোটবেলায় আপনি শুনেছেন? আমি স্বপ্নে, হ্যাঁ স্বপ্নে দেখতাম মদন কুমার। ওই সুরটা যদি ওই সেই সোনার কাঠির উপর কাঠি দিয়ে মদন কুমার, হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে দেখি যতটুকু মনে আছে।
একই সুর সব লাইনই, কিন্তু বিষয়টা অনেক বড়। মদন কুমার এবং মধুমালা এই স্বপ্নে দেখার পরে যে এক জায়গায় হলো, এক জায়গায় হওয়ার পরে তার ঘুম ভাঙানো হলো, সেই বিষয়ে অনেক সুরগুলো সেই একই পর্যায়ে একই রকম। তো এগুলো ছোটোবেলায় যেমন গল্প শুনেছি, মানে আমাদের বাড়িতে ছোটোবেলায় যখন দেখেছি যে হাল চাষ বা বাড়ির কাজকর্ম করার জন্য বাইরে থেকে লোক আনা হতো, অর্থাৎ মোল্লাহাট থেকে কিছু কিছু লোকজন আসতো বাড়িতে কাজ করতো। তো সন্ধেবেলায় আমরা ওনাদের কাছে গল্প শুনতে বসতাম। তো সেই গল্প একদিনই শেষ হতো না, মানে গল্প শুরু হলে তার ভিতরে অনেক গান টানও ওনারা করতেন। যেমন এই যে মদন কুমার মধুমালার গল্প, তারপরে গোনাই বেবির গল্প, বিরাগ গুরু নাম করে একটা পালা, গুরুর বড় রূপকথা, বড় রূপকথা, সেই গল্প যে সারাদিন চাষবাস করে এসে সন্ধ্যার সময় শুরু করতো, হ্যাঁ সেদিন শেষ হতো না, পরের দিন চাষবাস করে এসে আবার শুরু করতো। তাই এমন প্রবাদও ছিল যে ওই রূপকথা শুরু করলে সে মেঘ হয়ে বসা টসা হয়ে যেত, এরকম একটা বিষয়। তা যাই হোক, এইগুলো শুনে শুনেই এই জগতে আসা। এবং ওই আমাদের ওসমানদাও ওই লোকদের সঙ্গে ওসমানদাও চাষবাসের কাজ করতো। ওসমানদার সঙ্গে থেকে থেকে আমরাও চাষবাস শিখতাম। এবং ওই বাঁশি শিখা ওই ওসমানদা সন্ধ্যার পরে ওই বাঁশি হাতে করে নিয়ে এই দাইমাবাদ সুর বাতি বাতি চলে আসতো আমাদের বাড়ি। আসার পরে একসঙ্গে সব গল্প শুনতাম, তার মধ্যে ওই সুরগুলো শুনতাম ওনাদের কাছে। এই সব মিলিয়ে আর কি এইভাবে আস্তে আস্তে এই সব সুর, তারপরে আগেও অনেক সুর হারায় গেছে। যেমন গাজীর গীত, গাজীর গান, গাজী কালু চম্পাবতী, এর ভিতরে অনেক গান, রয়ানি গান, মনসামঙ্গল যে রয়ানি গান, এই রয়ানি গান। তো এইরকম বেশ কিছু নকশিকাঁথার মাঠের যে পালা হতো আর কি, এগুলো তো কাহিনী কাব্য, কিন্তু পালা আকারে বিভিন্ন জায়গায় আবার উপস্থাপন করা হতো। এবং আমার শোনা কথা যে আপনি এই সব পালায়ও অংশগ্রহণ করেছেন, বাঁশি বাজিয়েছেন, যেমন আপনার শামসুর রহমানের সঙ্গে। হ্যাঁ, তো সেই সুর কি এখন মনে আছে? শামসুদার সঙ্গে এই পালাগুলোর মধ্যে দিয়েই আমার সংস্কৃতি চর্চার মানে বহির্জগতের সঙ্গে পরিচয় আমাকে করানো হলো শামসুদা। উনি আমার একজন গুরু। কারণ ওনার সঙ্গে আমি মানে এই গ্রামের গণ্ডি পার হয়ে বাইরের গণ্ডি, অর্থাৎ প্রথম ওনার সঙ্গে গেলাম বাগেরহাটে। ওনার সঙ্গেই এই নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, এই বিভিন্ন গান বা বিভিন্ন সুর বা বিজয় দাদুর গান, এর সঙ্গে বাজানো বাসুর, এগুলো ওনার হাত ধরেই, ওনার সঙ্গে থেকেই আমার শিখা। তো ওনার দুটো মেয়ে ছিল ছোট, এবং গ্রামের আরও কিছু ছোট ছোট বাচ্চা মেয়ে ছিল, তাদেরকে দিয়েই প্রথম নকশিকাঁথার মাঠ গীতি নৃত্যনাট্য উনি উপস্থাপন করেন। তাতে বাঁশি এবং দোতারা আমি প্লে করতাম। তো তার একটা জনপ্রিয়, খুব একটা ভালো সুর, যে সুরটা খুব মানে মনে দোলা দেওয়া একটা সুর, আমি এই সুরটা আগে বাজাই। যখন প্রথম রূপাই এবং সাধুর দেখা হয় কোনো এক মাঠে, বাঁশবাগানের বাঁশতলায় আর কি, বাঁশ কাটতে যায়, হ্যাঁ, তখন ও খড়ি কুড়াতে আসে। রূপাই মিয়া যখন বাঁশ কাটতে যায়, হ্যাঁ, তখন খড়ি কুড়ানোর জন্য আসে, পাশের গ্রাম থেকে আসে। হ্যাঁ, তো ওইখানে এই দৃশ্যতে এই সুরটা ছিল।
এটা হলো তাদের দেখাশোনা হলো। এইবার রূপাই গান ধরল, খড়ি কুড়া সোনার মেয়ে কোমল হাতে ধরি। এতে নাচ এবং সুরের মধ্যেই মানে বক্তব্য সরাসরি বলা হতো না, নাচের ভঙ্গিতে বোঝাই দেওয়া এবং নাচের সঙ্গে যে গান ছিল এবং এই যে সুর ছিল, এই সুরের মাধ্যমেই সব কথাগুলো বলা হতো। কোনো ডায়লগ ছিল না। যেমন ওই যে বাঁশ কাটতে যে রূপাই মিয়ার হাত কেটে গেল, সাধু দৌড়ে পাশে ছিল, সে ওই দেখে দৌড়ে এসে তার আঁচল ছিঁড়ে তারে বেঁধে দেওয়া, এই সবগুলোর ভিতর কিন্তু মানে গীতি আলোক্যতাতেই গান দিয়েই সব কিছু অভিনয়, নৃত্যনাট্য শেষে তো গীতি নৃত্যনাট্য শেষেও একটা সুর আসার কথা না, যখন ধরেন যে রূপাই মিয়া ফিরে আসছে, দেখে যে সাজু মারা গেছে, হ্যাঁ সে তো এসে ওই বাঁশের বাঁশির একটা অনুষঙ্গ আছে কিন্তু রূপাই মিয়া, ওখানে সুর কি মনে আছে? এই সুরটা আসলে ওই এইটা নিয়ে বিজয় দাদুর যে গানটা করা হয়েছে নকশিকাঁথার মাঠের সাধুর ব্যথা আজো কাঁদে, তো ও বাঁশের বাঁশি, কিন্তু ওই গীতি নৃত্যনাট্যে কিন্তু ওখানে একটা মর্মান্তিক একটা সুর ছিল, সেই সুরটা আমার ঠিক মনে নেই। এটা আমি কিন্তু বাজাইছি এবং সাধুর সেই কবরের পাশে যখন কবর দেয়, মানে মারা যায়, কবর দেয়, সেই কবরের পাশে নকশিকাঁথা বিছায় দেয় এবং ওই নকশিকাঁথা গায়ে দিয়ে ওই মানে রূপাই মিয়া আসে, মানে ওইটা দেখে ওখানে সেও মারা যায়। মর্মান্তিক একটা ছিল, অনেক বিষয়ের একটা বিষয় ছিল। আরো একটু বিষয়, মানে এই যে আপনি এই কি বলে যে রূপবান, আলমতি, গুনাই বিবি, এরপরে এসে যখন আপনি বেতারে আসলেন, তখন আপনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে আপনি রম্যগীতির আসর বলে একটা আসর হতো। হ্যাঁ, বেতারে কলকাতাতে প্রচার হতো, আমরা তখন রেডিও শুনতাম, রেডিওই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। রম্যগীতি শুনতাম, রম্যগীতির অন্য কোনো কিছু আমার মনে নেই, ভালো লাগতো না। রম্যগীতির যে সুরটা, হ্যাঁ ওই বাঁশির সুরটা, আমরা এই সুরটা আমার খুব ভালো লাগতো, আমি ওটা অনেক জায়গায় বাজিয়েছিও, তো এটা এখনও আমার মনে আছে, ধাক্কাটা একটা সুর। তো সেটা একটু বাজান। এটা একটা সিগনেচার টিউন, 2 লাইনের একটা সিগনেচার টিউন।
আজকের আধুনিক যুগের এই দিনে বসে সেই হারিয়ে যাওয়া রূপবান, আলমতি, গুনাই বিবি এ হয়তো আর ফিরে পাওয়া যাবে না বলাই ভালো। তবুও সেই সব সুরকে আপনাদের একটু মনে করিয়ে দিলাম, যা গুরুজি নিখিল কৃষ্ণ মজুমদারের ভিতর এতদিন ছিল, যা হারিয়ে গেছে হয়তোবা ফিরে পাওয়া যাবে না। তবু যদি আপনাদের সেসব শুনে ভালো লেগে থাকে, এ কথাগুলো কিছুটা হলেও স্থায়িত্ব পাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। যারা যুদ্ধ করছিল পাকিস্তানি ও গাছের তলে লকটাইয়া গুলি করে ও গাছের তলে মারছে, ওটার লাগি ওটার একটা শীত বিচরিত করে রাখছে আর কি জিনিসটা। ও দেখুন শহীদের রক্ত বৃথা যেতে দেবে না। ও গাছের মাঝে দেখুন গুলি করে অন্য গাছ মারছে, ও গাছও লকটাইছে, লকটাইয়া মারছে দুলা ভাই ওনা ওনা ওটা সামনে খড়াই দেখ দে দুলা ভাই কেন কিতা হয়েছেন? এই সেই বৌদ্ধভূমি শ্রীমঙ্গলে 1971 সালে দেশ স্বাধীন যখন হচ্ছিল, বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধারা যখন দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছিল, তখন পাক হানাদার বাহিনী এসে আমাদের মুক্তিযোদ্ধাদের এই গাছের সাথে ঝুলিয়ে গুলি করে বিভিন্ন হয়রানি করে মেরে ফেলছে, বিভিন্ন মা বোনদেরকে এখানে নির্যাতিত করেছে। আজকে সেই শহীদদের স্মরণে আজকের এই স্মৃতিবিজড়িত এই আজকের এই বৌদ্ধভূমি স্থানটি হয়েছে। ধন্যবাদ দুলা ভাই আপনি বলার জন্য। আসলে আমরা তো জানি না, আপনারা জানেন। এই সেই গাছটাই স্মরণীয় ভাই, গাছটা সুন্দরীয় মানুষ নাই আজকে, গাছটা সাক্ষী আছে। এই মানুষ তো নাই। আরো লোক দুইটা শহীদদের নাম আছে, শহীদ সোম মোহাম্মদ, শহীদ আব্দুল মুকিদ, শহীদ শহীদ আলতাফুর রহমান, মঈনুদ্দিন, ওই দেখে যারা মারা গেছে তারা সমন্বয়ে আমরাই শাহরুখ খান ঘুরাই, তুমি খালি আপনি শহীদদের নাম সাইনবোর্ডটা হইছে না দুলা ভাই? এই সাইনবোর্ডটা দিছে যেটা হইছে না, এটা দেওয়াটা তারা ঠিক আছে, তবে সাইনবোর্ডটা সুন্দর হয়ে লেখা আছে। উপরে একটা বোর্ড বোঝা সুন্দর আসলো না তো। পরবর্তীতে সময়ে বাংলাদেশ বিজিবি, তৎকালীন বাংলাদেশ রাইফেলস, বর্তমানে বিজিবি, এটার সংস্কার বর্তমান বিজিবি সংস্কার মোটর এইটা নাই, মোটর আরেকটা এইটা দিতে কিটা না আধা গুঁড়ো একটা দিচ্ছে আর এক গুঁড়া মোটর দিয়ে শুরুটা যেরকম ওইটা হলুদ তুমি ওইটা পদ দিলাম আইন আপনারা না দুলা ভাই ই ফুলের কোনো কিতা আছে নি? এর নাম কিতা? জবা ফুল। কই জায়েদ ভাই কোনো কিছু কইবা নি ফুল লইয়া? এই যে জবা ফুল, সেই জবা ফুল তোমার যাও এখানে যাও। এটা কিতা কইলা? খুব সকাল নষ্ট হয়ে যায়। আরে ওই যে কিতার জবা ফুলের ইয়েটা গাও না, আইটা ফুল